হ্যালো, ওয়েলকাম টু মৌয়ের বই পড়া। আজকে আমি অনেক দিন পরে একটা বই নিয়ে গল্প করতে আসলাম। বইটার নাম হচ্ছে মাদার মেরি কামস টু মি, অরুন্ধতী রয়ের আত্মকথা বা মেমোয়ার। তো এই বইয়ে মূলত তার মা মেরি রয়, যিনি মারা গেছেন 2022 সালের সেপ্টেম্বর মাসে, তার সম্পর্কে স্মৃতিচারণ করেন। কিন্তু আসলে শুধু মায়ের স্মৃতিচারণেই সীমাবদ্ধ ছিল না। এই বইয়ে উনি তার ছোটবেলার অনেক গল্প এবং বড় হয়ে ওঠা, আর্কিটেকচার স্কুল, তার সিনেমায় কাজ করা, তার একের পর এক জীবনে যা কিছু এসেছে, লেখক হওয়া, এই সব কিছু নিয়েই গল্পগুলো বলেছেন। তো একভাবে আত্মজীবনী বলা যায়, কিন্তু আত্মজীবনী হলেও এখানে তার মায়ের যে ব্যাপারটা, তার মায়ের চরিত্রটা সবচেয়ে বেশি এখানে প্রমিনেন্ট ছিল। তো উপন্যাসের শুরুতে গ্যাংস্টার নামে যে অধ্যায়টা, সেখানে লেখক বলেন যে আপনি চাইলে এটাকে একটা উপন্যাস হিসেবে পড়তে পারেন। এবং আখ্যানের সঙ্গে স্মৃতিকথার যে পার্থক্য, মানে জনরাগত যে বিভেদ, সেটাকে তিনি অস্বীকার করতে চাচ্ছেন। কারণ তিনি বলতে চাচ্ছেন যে আখ্যান বা ফিকশন আর যে বাস্তব জীবন আমরা যাপন করি, সেটার মাঝখানের খুব অনেক বেশি ফারাক আসলে থাকে না, অনেক সময় থাকে না। তিনি এটাও স্বীকার করেছেন যে প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের অনেক চরিত্র একদমই তার সত্যিকার জীবন থেকে পাওয়া। যেমন সেখানে আম্মুর চরিত্রটা তো অবশ্যই মেরি রয়ের বাস্তব জীবনের সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছিল। তার বিয়ে হিন্দু ফ্যামিলিতে, তারা যেহেতু ছিলেন সিরিয়ান খ্রিস্টান, সেখানে হিন্দু ফ্যামিলিতে বিয়ে করা, পরবর্তীতে আসামের চা বাগানে থেকে সেখান থেকে ফেরত আসা, এই সব কিছু একদমই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। তারপর তার মামা, নানা, নানি, তাদের যে চরিত্রগুলো যেরকম, নানার পেশা, মামার পড়ালেখা, নানি ভেলা বাজাতেন, পরে অন্ধ হয়ে গেছিলেন, এই সব কিছুই একদম ঠিক, একদমই তার নানার বাড়ির যে গল্প সেগুলোই। কিন্তু ভেলুথা চরিত্রটা, যার সঙ্গে তার আম্মুর একটা প্রেম ছিল, সেই চরিত্রটাকে মনে করা হচ্ছিল যে হয়তোবা কাল্পনিক। এবং একজন সাংবাদিক মেরি রয়কে জিজ্ঞেস করেছিলেন যে এই ধরনের আসলে এরকম কোনো স্ক্যান্ডালাস অ্যাফেয়ারের ঘটনা তার জীবনে ঘটেছিল কিনা। এবং মেরি রয় সেটাকে খুব মজা করে প্রশ্ন করেছিলেন উল্টা সাংবাদিককে, যে কেন, এরকম কি হতে পারে না আমার সঙ্গে, আমি কি সেক্সি না, এরকম বলেছিলেন। তো এখানে অরুন্ধতী রয় এটাও জানান যে ভেলুথা চরিত্রটাকে তিনি কাকে দেখে পেয়েছেন। তারপর এরকম আরো মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, যে তার দ্বিতীয় উপন্যাস, সেখানের অনেকগুলো গল্প, অনেকগুলো ঘটনা দেখা যায় যে এখানে পাওয়া যায়। আসলেই দিল্লিতে থাকার সময়, আর্কিটেকচার স্কুলে পড়ার সময় এই গল্পগুলো তার সঙ্গে হয়েছিল। তিলোত্তমার চরিত্রে তিলোত্তমার অনেক অভিজ্ঞতা দেখা যায় যে অরুন্ধতী রয়ের যে অ্যাক্টিভিজমের জীবন, সেটার কাছ থেকে নেওয়া। তো সেই হিসেবে বলা যায় যে এখানে আসলে আখ্যান এবং বাস্তব অনেকটা মিলমিশ। তার যে আখ্যানের জগৎ এবং তার যে সত্যিকারের অভিজ্ঞতা, সেটার মধ্যে ফারাক কম। ফিকশনালাইজ করেছেন তিনি তার নিজের জীবনের অনেক কিছুকে। তো এই জায়গা থেকে উপন্যাসটা উপন্যাস হিসেবে একে পড়তে পরামর্শ দিয়েছেন তিনি পাঠককে। তো বইটা চ্যাপ্টারগুলো ছোট ছোট, অনেকগুলো চ্যাপ্টার। তার মধ্যে প্রথম চ্যাপ্টারটার নাম গ্যাংস্টার, তারপরের নামটার নাম ফিউজিটিভ, তারপর এরকম অনেকগুলো চ্যাপ্টার। মোট 358 পৃষ্ঠার বই। আর এর মধ্যে যে মোটামুটি ক্রোনোলজি ব্যাখ্যা করা, ক্রোনোলজি হিসেবেই বলা, কিন্তু তারপর আবার কিছু ব্যাক এন্ড ফোর্থ কিছু ঘটনা আছে। যেমন মামার সঙ্গে যখন দেখা করতে যান তিনি, মামার ইন্টারভিউ নেওয়ার জন্য, সেখানে তিনি আবার ছোটবেলার একটা গল্প বলেছেন, যদিও ঘটনাটা অনেক পরের। তো এইভাবে ব্যাক এন্ড ফোর্থ অনেকগুলো ঘটনা আসে। তো এখানে আরেকটা জিনিস যেটা আমি অনুভব করেছি এবং বলতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে অরুন্ধতী রয় তার উপন্যাসে যেভাবে কোনো ক্যারেক্টারকে ডিহিউম্যানাইজ করেন না, চাকো বা বেবি কোচাম্মা বা এই যে চরিত্রগুলোকে মনে হয় একটু নেগেটিভ চরিত্র, তাদেরকেও একভাবে মানবিক জায়গা থেকে দেখেন। বাস্তব জীবনেও তাই। তিনি গোলক নামের যেই বন্ধু
বা জেসি বলে যাকে বলছেন, যে প্রেমিক, তার প্রথম প্রেমিক ছিল, যে যার বাড়িতে গোয়াতে, তার মা, এই মানুষগুলো যা কে মোটামুটি একই রকম মমতার সঙ্গে দেখেন। জেসির মা তাকে যেভাবে ইন্টিমিডেট করেছিল সেটাকেও তিনি তিক্ততা ছাড়া খুবই নির্লিপ্তভাবে বলার চেষ্টা করেছেন, যদিও জেসির মায়ের কারণেই তিনি জেসিকে ছেড়ে চলে আসছিলেন। জেসি বলতে জেসাস ক্রাইস্ট, উনি হচ্ছে কিশোরী বয়সে সেই লোকের প্রেমে পড়েছিলেন, তার থেকে 2-3 বছর সিনিয়র। তার সঙ্গে দেখা, মানে তার সঙ্গে থাকার জন্য উনি আসলে আর্কিটেকচার স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করেন, এবং এই আর্কিটেকচার স্কুলে ভর্তি পরীক্ষার দেওয়ার ব্যাপারে সব রকমের সহায়তা তার মা করেছিলেন। পরবর্তীতে পড়ার খরচও তিনি দেন, কিন্তু গ্র্যাজুয়েট করার পর তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে মায়ের কাছ থেকে আর কোনো অর্থ সাহায্য তিনি নেবেন না। এই সিদ্ধান্তের কারণে তার জীবন অনেক কঠিন হয়ে গিয়েছিল, এবং মেরি রয়ও যেটা করেছিলেন যে তিনি আর খোঁজখবর নেন নাই অনেকদিন পর্যন্ত। তো এরকম ভাবে যেটা বলছিলাম যে ডিহিউম্যানাইজ না করা এবং কোনো রকমের তিক্ততা না রাখা, যে আইজ্যাক বা তার মামা, তার সম্পর্কেও দেখা যায় যে ভালোবাসা এবং আদর স্নেহ ভরা একটা স্মৃতিচারণ তিনি করেন। তার বাবা, যিনি কখনোই খোঁজখবর নেন নাই এবং নিজের জীবন নিয়ে একদম খুবই ব্যতিব্যস্ত ছিলেন তিনি, তো ওই বাবা সম্পর্কেও তার যেহেতু কোনো স্মৃতি ছিল না ছোটকাল থেকেই, বাবা একটা ভয়েড ছিল তার কাছে। তারপরেও যখন বাবার সঙ্গে দেখা হয় এবং বাবার সঙ্গে যে তার কনভারসেশন, সবগুলোতেই এক ধরনের আদর এবং মমতা, বলা যায় মমতা মিশ্রিত ছিল। মানে মানুষকে একদমই খুবই হিউম্যান জায়গা থেকে দেখার একটা প্রবণতা অরুণস্থিরের মধ্যে আছে, যেগুলো তার উপন্যাস পড়লেও টের পাওয়া যায়, নন ফিকশন বা পলিটিক্যাল এসে পড়লে তো পাওয়া যায়ই। তো খুবই হাইলি রেকমেন্ডেড এই বইটা। যারা অরুন্ধতী রয়ের লেখা পছন্দ করেন তারা তো অবশ্যই পড়বেন, আর যারা আগে কখনো অরুন্ধতী রয় পড়েন নাই তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই বইটা পড়তে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। শুভরাত্রি।